সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনার বিষয় দ্বাদশ শ্রেণীর বাংলার পদ্য সবুজের অভিযান, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে এখানে যাদের জন্য আসা, অর্থাৎ আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। তা এখন আমরা কবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু জানব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যে একটি উজ্জ্বল জ্যোতিষ্ক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম আমরা আগে লিখে নিই। সবুজের অভিযান, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। কবির জন্ম 1861 সালের 7 মে। বাংলা 1368 বঙ্গাব্দ তারিখটা কি বলো তো? বৈশাখ মাস এলে আমরা যে দিনটার জন্য অপেক্ষা করি, যে তারিখটার জন্য অপেক্ষা করে থাকি, যে তারিখে রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথের কবিতা, রবীন্দ্র গান, নৃত্য দিয়ে আকাশ বাতাস ভরে যায়, সেই দিনটি কোন তারিখ? 25শে বৈশাখ। কবি জন্ম হয় বিখ্যাত জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে, কলকাতার বিখ্যাত জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। কবির পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা দেবী। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর কবির পিতামহ। তিনি একাধারে ছিলেন কবি, ঔপন্যাসিক, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, গীতিকার, নাট্যকার। তিনি তার মানবিক সমৃদ্ধ চিন্তাধারা সমগ্র বিশ্ববাসীকে সমৃদ্ধ করেছিলেন। তার খুব ছোট বয়স থেকেই তিনি লিখেছিলেন, অনেক কম বয়সে তিনি কবিতা লিখেছিলেন। তার সৃষ্ট উপন্যাস বাংলা সাহিত্যের ইতিহাসে আজও বিশাল একটা জায়গা দখল করে আছে। তার উপন্যাসের মধ্যে গোরা, ঘরে বাইরে, চোখের বালি, এগুলো বিখ্যাত। নাটকের মধ্যেও আছে ডাকঘর, মুক্তধারা, রক্তকরবী, শ্যামা, এইসব নাটক। এছাড়াও আরো অনেক নাটক তিনি লিখেছেন। বাংলা সাহিত্যে সোনার ফসল ফলিয়েছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার ছোট গল্প রচনার মাধ্যমে। তিনি
ছোট গল্প রচনা করেছিলেন। শিলাইদহে জমিদারি দেখার জন্য তিনি সেখানে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি সাধারণ বাংলার সাধারণ মানুষের সঙ্গে বা সেইখানকার সাধারণ মানুষের জীবনযাত্রা তিনি খুব কাছ থেকে দেখেছিলেন। তার হাতে তখন লেখনী উঠেছিল, তিনি এত সুন্দর করে জীবন্ত করে তুলেছিলেন তাদের সেই জীবনধারাকে। আজও যখন আমরা পড়ি তখন মনে হয় সেই বিখ্যাত ছোট গল্প পড়ার জন্য যে একটি ছোট কবিতা ছিল, সেইটার যে শেষ লাইনটা, সেইটাই শুধু মনে হয় শেষ হয়ে হইল না শেষ। তার লেখা কাবুলিওয়ালা, ছুটি, অসাধারণ গল্প। তিনি 90টিরও বেশি ছোট গল্প লিখেছিলেন। আমাদের ত্রিপুরার জন্য কবির ছিল নারীর টান। এই টানে কবি 7 বার ত্রিপুরায় এসেছিলেন। ত্রিপুরাকে নিয়ে তিনি রচনা করেছিলেন নাটক এবং উপন্যাস। মুকুট ও বিসর্জন নাটক, উপন্যাস রাজর্ষি তিনি লিখেছিলেন। আর এখন আমরা সবুজের অভিযান পড়ব। তো কবির যে কাব্যধারা, সেই কাব্যধারা ব্যাপকতায় এবং গভীরতায় একদম মহাসাগরের মতো। কবির কাব্যগ্রন্থগুলোকে কয়েকটি পর্বে ভাগ করা যায়। তো কবির কাব্যগ্রন্থগুলোর মধ্যে চিত্রা, চৈতালি, মানসী, গীতাঞ্জলি, গীতালি, গীতিমাল্য, সেজুতি, পুনশ্চ, আরোগ্য বিখ্যাত। আর গীতাঞ্জলির জন্য কবি কি উপাধি পেয়েছিলেন তোমরা তো জানোই। কি উপাধি পেয়েছিলেন কবি গীতাঞ্জলির জন্য? নোবেল পুরস্কার পেয়েছিলেন। কবি শুধু লেখনীর মাধ্যমেই থেমে থাকেননি। তৎকালীন সময় ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামেও তিনি অংশগ্রহণ করেছিলেন। তিনি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেছিলেন। এখন চলে আসি সেই দিন, যেদিন সেই নক্ষত্র পতন হয়েছিল 1941 খ্রিস্টাব্দের 7 আগস্ট, 1348 বঙ্গাব্দের 22 শ্রাবণ কবি পরলোকে গমন করেন। তো আমরা আগেই বলেছি কবির কাব্যধারাকে কয়েকটি পর্বে বিভক্ত করা হয়েছে। সেগুলোর মধ্যে 1916 থেকে 1930 পর্যন্ত বলাকা কাব্যধারা। এখানে বিশেষভাবে উল্লেখ করছি প্রমথনাথ চৌধুরীর সম্পাদনায় একটি পত্রিকা প্রকাশিত হয়েছিল, বঙ্গদর্শন। তো সবুজপত্র পত্রিকায় কবির অনুপ্রেরণাতে এই পত্রিকাটা প্রকাশিত হয়েছিল। কবি এখানে তার অনেক কাব্যগ্রন্থ প্রকাশিত করেন। এই সবুজপত্র পত্রিকায় কবির যে কাব্যিক চিন্তাধারাটা, এটা যেন একটা নতুন দিকের সূচনা করেছিল। সেই সম্পর্কে ডক্টর সুকুমার সেন বলেছেন, কবির শিল্পতরু যেন পুরাতন জীর্ণ পত্র ফেলিয়া দিয়া নতুন পত্র সম্ভার মেলিয়া ধরিল। এই পত্রিকায় প্রকাশিত কবির বলাকা কাব্যগ্রন্থের প্রথম কবিতাটাই হলো আমাদের আজকের আলোচনার বিষয়, সবুজের অভিযান। তাহলে আমরা সবুজের অভিযান কবিতাটা পড়ছি। সবুজের অভিযান কবিতাতে কবি সবুজ বলেছেন নবীনদের। এখানে তিনি নবীনদের বিভিন্নভাবে বিশেষণে অভিভূত করেছেন। আমরা এখানে তার কবিতাটা এখন পড়ছি। ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আদমরাদের ঘা মেরে তুই বাঁচা, রক্ত আলোর মদে মাতাল ভরে
আজকে যে যা বলে বলুক তোরে, সকল তর্ক হেলায় তুচ্ছ করে, পুচ্ছটি তোর উচ্চে তুলে নাচা, আয় দুরন্ত আয় রে আমার কাঁচা। এখানে কবি প্রথম স্তবকে ওরে নবীন ওরে আমার কাঁচা নবপ্রজন্মকে কবি বলছেন যে আধমরাদের ঘা মেরে বাঁচাতে। আধমরা এখানে প্রবীণদের বলা হচ্ছে, যারা সংস্কারাচ্ছন্ন স্থবির, এদের বলা হচ্ছে। কবি এদের বলেছেন জরাজীর্ণ দশা নিয়ে যে গতানুগতিক পদ্ধতিতে যা চলছে সেটাকে নিয়েই যারা এখনো বসে আছেন, কোনো ধরনের পরিবর্তন চান না, কোনো ধরনের উন্নতি চান না, বুঝতেও চান না, এদের আদমরা বলেছেন। রক্ত আলোর মদে মাতাল ভরে আজকে যে যা বলে বলুক তোরে, রক্তে আলোর মাতাল ভরে উদ্দামতায় মেতে উঠবে নবীনরা। তাদের বলছেন আজকে তোমাকে এই কাজটা করতে গেলে অনেকে অনেক কিছু বলবেন, কিন্তু তুমি কোনো দিকেই কিন্তু সেটা মেনে নেবে না বা কর্ণপাতও করবে না। তুমি তোমার কাজ করে যাও, সকল তর্ক হেলায় তুচ্ছ করে। সমস্ত ধরনের তর্ক সেগুলো তুচ্ছ করে, কোনো কিছুকেই পাত্তা না দিয়ে তুমি কি করো, তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাও। পুচ্ছটি তোর উচ্চে তুলে নাচা। পুচ্ছ এখানে, পুচ্ছ মানে লেজ। আমরা বলি না আনন্দে পুচ্ছ তুলে নাচে, সেরকম তুমি আনন্দে তোমার কাজ করে যাও। আয় দুরন্ত আয় রে আমার কাঁচা। এখানে দুরন্ত কবি নবীনদের বলেছেন। দুরন্ত বলেছেন এই কারণে, দুরন্তপনা না থাকলে কোনো অবস্থাতে নবীনরা কোনো একটা নতুন পথের সন্ধানে যেতে পারবে না। খাঁচাখানা দুলছে মৃদু হাওয়ায়, আর তো কিছুই নড়ে না রে, ওদের ঘরে ওদের ঘরের দাওয়ায়। খাঁচাখানা দুলছে মৃদু হাওয়ায়। মৃদু হাওয়ায় কি দুলছে? খাঁচাটা দুলছে, প্রাণটা, প্রাণ পুরুষটা টিকটিক করে করে নড়ছে, আর কিছু নড়ছে না। আর ওদের ঘরে ওদের ঘরের দাওয়ায়, ওদের ঘরের বারান্দায় ওই যে প্রবীণ, ওই যে পরম পাকা, চক্ষু কর্ণ দুইটি ডানায় ঢাকা, ঝিমায় যে চিত্রপটে আঁকা, অন্ধকারে বন্ধ করা খাঁচায়, আয় জীবন্ত আয় রে আমার কাঁচা। বলছে ওই যে প্রবীণ, ওই যে পরম পাকা, এদের বলা হচ্ছে যে এরা চোখ কান দুটো ডানা দিয়ে ঢেকে রেখেছে, ওরা কিন্তু কিছুই শুনতে চায় না। যা চলছে, যা হলে আমার সমাজের উন্নতি হবে, আমার উন্নতি হবে, সেজন্য নবীনরা যে কিছু করতে চাইছে তা তাদের এইটা পক্ষপাতী তারা নয়, তাই তারা ডানা দিয়ে চোখ কান সব ঢেকে রেখেছে। ঝিমায় যেন চিত্রপটে আঁকা, ওরা ঝিমোচ্ছে কিরকম ভাবে? চিত্রপটে আঁকা ছবির মতো। অন্ধকারে বন্ধ করা খাঁচা, আয় জীবন্ত আয় রে আমার কাঁচা। তুই তো জীবন্ত। এদের মতো সেই ঝিমোনো ভাবের লোকেদের সব মনোবল নষ্ট করে তাদের দিক থেকে নতুন পথে যাওয়ার জন্য তুমি এগিয়ে যাও। বাহির পানে তাকায় না যে কেউ, দেখে না যে বান ডেকেছে, জোয়ার জ্বলে উঠছে প্রবল ঢেউ। বাহির পানে কোথায় কি হচ্ছে সেই দিকে ওদের তাকানোর সময় নেই বলবো না, ঠিক তারা ওইদিকে তাকাবে না, ইচ্ছে করে সেটা হচ্ছে। দেখে না যে বান ডেকেছে, ওরা দেখছে না যে বান ডেকেছে। বান ডাকলে কি হয়? জোয়ার জ্বলে উঠছে প্রবল ঢেউ। জোয়ার ভাটাতে কি হয়? জোয়ারের ঢেউ ওঠে, ওপরের দিকে ওঠে, প্রবল ঢেউ উঠছে। চলতে ওরা চায় না মাটির ছেলে, মাটির পরে চরণ ফেলে ফেলে। আছে অচল আসনখানা মেলে, যে যার আপন উচ্চ বাসের মাচায়। চলতে ওরা চায় না মাটির ছেলে, তারা মাটির ছেলে, মাটির সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। তারা মাটিতে পা রেখে চলতে চাইছে না। তারা কি করতে চাইছে? তারা কৃত্রিমভাবে যে বাঁশের মাচা, মাটি থেকে একটু উঁচুতে মাচা বেঁধে বসে আছে, তারা সেখান থেকে নেমে মাটিতে চলতে চায় না। মাটি আমাদের মা,
মাটিতে চলে তারা মানুষের সঙ্গে মিশতে চায় না, তারা তাদের আসনখানা বেঁধে রেখেছে। আয় অশান্ত আয় রে আমার কাঁচা। এখানে কবি নবীনদের আহ্বান করে বলছেন, আয় অশান্ত আয় রে আমার কাঁচা। তোরে হেথায় করবে সবাই মানা, হঠাৎ আলো দেখবে যখন, ভাববে এ কি বিষম কাণ্ডখানা। তোকে চলার পথে সবাই মানা করবে, না করবে, হঠাৎ এই অন্ধকারের মধ্যে আলো দেখে, যে একটা ভোরের আলোটা দেখে যে কোনো একটা কিছু হচ্ছে, কিছু একটা পরিবর্তন হচ্ছে, গতানুগতিক পদ্ধতিতে যে চলে আসছি আমরা, সেইটার কোনো একটা পরিবর্তন হবে, দেখে তারা অবাক হয়ে যায়। তারা ভাবে এটা কি একটা ভীষণ একটা কাণ্ড ঘটছে। সংঘাতে তোর উঠবে ওরা রেগে, শয়ন ছেড়ে আসবে ছুটে বেগে, সেই সুযোগে ঘুমের থেকে জেগে, লাগবে লড়াই মিথ্যা এবং সাঁচায়, আয় প্রকাণ্ড আয় প্রচণ্ড আয় রে আমার কাঁচা। বলছে সংঘাতে তোর উঠবে ওরা রেগে। তুই কার সঙ্গে সংঘাত করবি? সেই সংঘাতে তারা কি হয়েছে? রেগে যাচ্ছে। কেন রেগে যাচ্ছে? তারা দেখছে তারা তাদের দ্বারা প্রচলিত যে পদ্ধতিতে এতদিন মানুষ চলতো বা তারা সেটা করত, যে সেইভাবে চলতো, সেইটার পরিবর্তন হচ্ছে। সমাজের উন্নতির জন্য পরিবেশ পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হবে, তাহলে সমাজের উন্নতি একদম সম্ভব। যেমন দেখো, এখন সমগ্র পৃথিবীতে একটা ভয়াবহ পরিস্থিতি, করোনা পরিস্থিতি। তাই কি আমরা বসে থাকবো? আমরা নিজেরা সতর্ক থাকব, নিজেরা সচেতন থাকব, কিন্তু তারপরেও তো আমরা বসে থাকতে পারি না। আমার জীবনটাকে চালিয়ে নিতে হবে। করোনা বলে পড়াশোনাটা বন্ধ করে খুব হাসি খুশি সুন্দর রোজ স্কুলে যেতে হয় না, পড়াশোনা করতে হয় না, এইভাবে যদি চলি, কে পিছিয়ে যাবে? আমরাই তো পিছিয়ে যাব। তার জন্য পরিবেশ পরিস্থিতির খেয়াল রেখে এই যে নতুন যে একটা সিস্টেম আমরা তোমাদের পড়াচ্ছি, আমি মনে করছি, আমি বিশ্বাস করছি তোমরা আমার পাশে আছো, তোমরা আমার সামনে বসে আছো, তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা শুনছো, তোমাদের এটা কাজে লাগবে। আজকে এই কবিতাটা পড়ানোর পর তোমরা যখন নিজেরা আবার পড়বে, আজকেই পড়বে, তখন নিজেরা দেখবে যে কোনো প্রশ্নের উত্তরগুলো তোমরা লিখতে পারবে। তখন সেটা তোমার বিশাল কাজ হবে একটা। তুমি পিছিয়ে পড়োনি। করোনা পরিস্থিতির জন্য যেহেতু স্কুলে যেতে পারছি না আমরা, সেহেতু আমরা তো পিছিয়ে যাচ্ছি না। সেই রকম ভাবে যদি একই জায়গায় থেকে থাকে, পরিবর্তন যদি না চায়, আর পরিবর্তন করতে যাচ্ছে কারা? নবীনরা। সেখানে তারা রেগে উঠছে, তারা শয্যা ছেড়ে, শয়ন ছেড়ে, বিছানা ছেড়ে ছুটে আসছে সেই সুযোগে ঘুমের থেকে জেগে। লাগবে লড়াই মিথ্যা এবং সাঁচায়। লড়াই কার কার মধ্যে হচ্ছে? সত্যি এবং মিথ্যার মধ্যে। আয় প্রচণ্ড আয় রে আমার কাঁচা। শিকল দেবীর ওই যে পূজাবেদী, চিরকাল কি রইবে খাড়া? বলছে শিকল দেবীর ওই যে পূজাবেদী। পূজাবেদী মানে মাটির থেকে অপেক্ষাকৃত একটু উঁচু আসনে আমরা ভগবানকে বসাই, ঠাকুরকে বসাই, বসিয়ে পুজো দিই। তো শিকল দেবীর ওই পূজাবেদীটা কি শিকল দিয়ে বাঁধা যে পূজাবেদীটা, শিকল দেবীর পূজাবেদীটা, সেটা কি চিরকালই খাড়া থাকবে? সেটার কি কোনো পরিবর্তন হবে না? পাগলামি, তুই আয় রে দুয়ার ভেদি। তুই কি করে আসবি? দরজা ভেদ করে চলে আয়। ঝড়ের মাতন, ঝড়ের সময় কি হয়? কোনো বাধাই তাকে আটকাতে পারে না। বিজয় কেতন নেড়ে, বিজয় কেতন মানে কি বলো? বিজয় কেতন মানে বিজয় পতাকা নেড়ে, অট্টহাস্যে আকাশ খানা ফেরে, ভোলানাথের ঝোলা ঝুলি ঝেড়ে, ভুলগুলো সব আন্দ্রে বাছা বাছা, আয় প্রমত্ত আয় রে আমার কাঁচা। বলছেন বিজয় কেতন নেড়ে, খুব জোরে হেসে আকাশটা যেন ফেরে, এরকম ভাবে জোরে হাসবে। ভোলানাথের ঝোলাঝুলি ঝেড়ে, ভোলানাথ এখানে ভগবান পরমেশ্বর শিবের কথা বলা হচ্ছে। ভগবান শিবকে এখানে কবি এনেছেন। তার যে গতিবিধিটা,
এই সবুজের অভিযান কবিতাটা গতিবাদের কবি, সেটা থেমে থাকার নয়। এখানে কবি প্রথম স্তবক থেকেই নবীনদের আহ্বান করেছেন, তাদের চলার পথে কি কি হতে পারে, কিভাবে ওরা চলবে সেইভাবে আহ্বান করেছেন। তো ভোলানাথের চলার পথেও কোনো কাঁটাযুক্ত পথ থাকবে না, তিনি তার লক্ষ্যে যাবেনই। ভোলানাথের ঝোলাঝুলি মানে যে থলেটা, সেখান থেকে ভুলগুলো সব আনরে বাছা বাছা। এখানে কবি বলছেন যে যেভাবে নবীনরা চলবে, যেভাবে নবীনরা তাদের লক্ষ্যে পৌঁছবে, সেখানে কিছু কিছু ভুল হতে পারে, সেগুলো ভুল নয়, সেগুলো বাছা বাছা ভুল করতে বলা হয়েছে। সেগুলো করতে হবে যদি তাকে লক্ষ্যে পৌঁছাতে হয়। কোনো একটা পুরনো কোনো একটা কিছুর পরিবর্তন করতে হয়, কোনো একটা সিস্টেম পদ্ধতির পরিবর্তন করতে হয়, তখন তাকে কি করতে হবে, কিছু কিছু ভুল করতে হবে। সেই ভুলটা কি হবে, বাছা বাছা ভুল করতে হবে। আয় প্রমত্ত আয় রে আমার কাঁচা, আনরে টেনে বাধা পথের শেষে। আনরে টেনে কি আনতে বলা হচ্ছে, টেনে আনতে বলে প্রচলিত রীতি নীতির শেষ। আনরে টেনে বাধা পথের শেষে, বাধা মানে যেটা জগদ্দল পাথরের মতো বাধা আছে, সেই বাধা পথটাকে টেনে শেষ, মানে বাধা পথের শেষ। এবার থেকে অবাধে চলতে হবে। বিবাগী কর অবাধ পানে। বিবাগী, বিবাগী শব্দের অর্থ হলো অনাসক্ত, মানে তোমার কোনো দিকেই তোমার কোনো লোভ নেই। বিবাগী মন নিয়ে যেদিকে বাধা নেই সেদিকেই তুমি যাও। আনরে টেনে বাধা পথের শেষে, বিবাগী কর অবাধ পানে, মানে যেদিকে বাধা নেই সেদিকে। পথ কেটে যায় অজানাদের দেশে। পথ কেটে কোথায় যাচ্ছে, অজানাদের দেশে, যে দেশ সম্বন্ধে আমি জানি না, তুমি জানো না। আপদ আছে জানি আঘাত আছে, তাই জেনে তো বক্ষে পরাণ নাচে। আমার মনটা কিন্তু একটু চিন্তায় আছে যে হ্যাঁ হতে পারে, আঘাত হতে পারে, আসতে পারে, বিপদ আপদ আসতে পারে, তা জেনে কিন্তু থেমে থাকে না নবীনরা। তা জেনেও লক্ষ্যে পৌঁছতে হবে, কারণ লক্ষ্যে পৌঁছতে গেলে আমরা সবাই জানি পথটা কিন্তু মসৃণ থাকে না, পথটা কি থাকে, কণ্টকাকীর্ণ। সে কাঁটাগুলো তুলে বা পাকে রক্তাক্ত করে আমাকে লক্ষ্যে পৌঁছতে হবে। গুছিয়ে দে ভাই পুঁথি পোড়োর কাছে, পথে চলার বিধি বিধান যাচা। আয় প্রমুক্ত আয় রে আমার কাঁচা। এখানে কবি বলেছেন গুছিয়ে দে। গুছিয়ে দে মানে এখানে এটাকে থামিয়ে দাও, এটাকে মুছে দাও ভাই পুঁথি পোড়োর কাছে। পুঁথি পোড়ো মানে হলো বাস্তব পরিস্থিতিকে অস্বীকার করে যারা শাস্ত্রীয় বিধি বিধান, বইয়ের লেখা নিয়ম কানুন প্রতিষ্ঠা করতে চায়, সেই ব্যাপারটাই হলো পুঁথি পোড়ো। পুঁথি পোড়োর কাছে পথ চলার বিধি বিধান যাচা। বলছে এই গুছিয়ে দে, এইটা শেষ করে দে যে শাস্ত্রীয় নিয়ম মেনে বাস্তব পরিস্থিতি কোন পথে এখন আমাকে চলতে হবে, এখন পরিস্থিতি কি, সেই পরিস্থিতিতে এখন আমাকে চলতে হবে। তো সেইটাকে যদি না মেনে শাস্ত্রীয় রীতিনীতি কিছু নিয়ম কানুন মেনে যে চলে বা প্রতিষ্ঠা করা চেষ্টা করে প্রবীণরা, সেটাকে গুছিয়ে দিতে বলেছেন কবি। আয় প্রমুক্ত আয় রে আমার কাঁচা। আয় প্রমুক্ত, সম্পূর্ণ মুক্ত, সব দিক থেকে মুক্ত। আয় রে আমার কাঁচা, নবীনদের বলেছেন কবি। চিরযুবা তুই যে চিরজীবী, কবি নবীনদের বলেছেন চিরযুবা, তুই যে চিরজীবী, তারা চিরজীবী চিরযুবা। জীর্ণজরা ঝরিয়ে দিয়ে প্রাণ অফুরান ছড়িয়ে দেদার দিবি। বলছে কি, কবি বলছেন জীর্ণ জরা সংস্কারযুক্ত স্থবিরতা সব কিছুকে ঝরিয়ে দিয়ে
ফেলে দিয়ে পরিষ্কার করে প্রাণ অফুরান তোমার যে হৃদয়টা সেটাকে দেদার বিলিয়ে দাও। তোমার যে মুক্ত হৃদয়টা সেই হৃদয়টাকে তুমি সব দিকে বিলিয়ে দাও। সবুজ নেশায় ভোর করেছিস ধরা। সবুজ নেশায়, সবুজ বলতে এখানে কি বলা হয়েছে? নতুন কিছু, কি নবীনের নতুন কিছু করা। সবুজের নেশায় ভোর করেছিস ধরা। ভোর মাত্র শুরু করেছিস, ধরা মানে পৃথিবী। ঝড়ের মেঘে তড়িৎ তড়িৎ ভরা। ঝড়ের মেঘে তড়িৎ তড়িৎ, ঝড়ের মেঘে মানে ঝড়ের মেঘটা যখন মেঘে মেঘে ঘর্ষণ হয় তখন কি হয়? বিদ্যুৎ চমকায়। তড়িৎ শব্দের অর্থ বিদ্যুৎ। এখানে তড়িৎ তড়িৎ ভরা বলতে কবি বলেছেন যে গতি, জীবনের চলার গতিটাকে তড়িতের মতো করা। আপন গলার বকুল মাল্য গাছা, নিজের গলার বকুল মালার ফুলটি আয় রে অমর, আয় রে আমার কাঁচা। কাকে পড়ায়? বসন্তেরে পরাশ আকুল করা। আপন গলার বকুল মাল্য গাছা, বসন্তেরে পরাশ আকুল করা। বসন্তকে, বসন্ত ষড় ঋতুর একটি ঋতু, শেষ ঋতু। সেই ঋতুতে মানুষের মন আকুল হয়ে যায়। সে আকুল করা বকুল ফুলের মালাটা পরিয়ে দিতে বলছে কাকে? বসন্তকে। আয় রে অমর, আয় রে আমার কাঁচা। কবি এই শেষ স্তবকে নবীনদের চিরযুবা চিরজীবী বলেছেন এবং শেষ লাইনে তিনি বলেছেন আয় রে অমর, অমর অবিনশ্বর। নবীন, যুগে যুগে নবীন আসছে, যুগে যুগে প্রবীণ আসছে। নবীনেরও শেষ নেই, প্রবীণেরও শেষ নেই। এখানে কবি যেভাবে নবীনদের আহ্বান করেছেন আমরা প্রথম স্তবক থেকে দেখছি। এখানে 7টা স্তবক আছে, প্রথম স্তবক থেকে দেখছি। এখানে দেখো ওই যে লাইনটা আমরা পড়েছি যে আধমরাদের ঘা মেরে তুই বাঁচা। কবি কিন্তু নবীনদের বলেছেন যে আধমরা, এখানে প্রবীণদের বললেও কবি বলেছেন যে তাদের বাঁচাও। তারা চিত্রপটে ঝিমিয়ে যাচ্ছে, চোখ কান সব বন্ধ করে রেখেছে। তারা মাটির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। এদের বাঁচাও, এদের বাঁচিয়ে তোমার সমাজ, তোমার রাষ্ট্রকে অনেক দূর এগিয়ে নিয়ে যাও, অনেক বড় করে তোলো। সেইভাবেই কবি আহ্বান করেছেন নবীনদের। তো কবিতাটা আমরা পড়লাম। এখন তোমাদের আমি কিছু প্রশ্ন সম্পর্কে এখন আলোচনা করছি। প্রশ্ন সম্পর্কে আলোচনা করতে গিয়ে তোমাদের কিছু কথা বলবো। যেমন দেখো, বাংলা দ্বাদশ শ্রেণীর বাংলা প্রশ্ন থাকবে। তোমার পাঠ্য যেগুলো সিলেবাসে থাকবে সেইগুলো সমস্ত কবিতা, গল্প, তারপর বাংলা সাহিত্যের ইতিহাস, সব জায়গা থেকে একের মান থাকবে। একের মান থাকবে 21টা। 21টা একের মান থাকবে, ঠিক আছে? তো এখানে লেখা থাকবে একটি একের মান যে থাকবে 21টা, এখানে প্রথমেই লেখা থাকবে একটি পূর্ণাঙ্গ বাক্যে উত্তর দাও। তোমাদের বারবার বলে দিচ্ছি, প্রতিদিন বলবো, যতদিন তোমাদের সঙ্গে এখানে এসে আমি দেখা করব, আমি প্রতিদিন বলবো যে তোমরা পূর্ণাঙ্গ বাক্যে উত্তর দেবে। যদি পূর্ণাঙ্গ বাক্যে উত্তরটা না হয়, যেমন ধরো সবুজের অভিযান কবিতাটি কার লেখা, তোমরা কি করো অনেক সময় খুব তাড়াতাড়ি লিখতে গিয়ে, তোমরা কি করো তাড়াতাড়ি লিখতে গিয়ে এটা শুধু রবীন্দ্রনাথ ঠাকুর লিখে ফেলবে। কিন্তু না, এখানে পূর্ণাঙ্গ বাক্যে উত্তর দিতে হবে। তাই একের মান যেটা, পূর্ণাঙ্গ বাক্যে উত্তর দেবে। আমি প্রশ্নগুলো তোমাদের কয়েকটা প্রশ্ন দিচ্ছি। প্রশ্ন তো অনেক আছে, তবু কয়েকটা প্রশ্ন আমি এনেছি, তোমাদের দিচ্ছি। তোমরা দেখো, লিখে রাখো খাতার মধ্যে, এবং আজকেই কিন্তু উত্তরগুলো বের করবে নিজে থেকে, বই দেখে না, ঠিক আছে?
সবুজের অভিযান কবিতাটি কার লেখা? সবুজের অভিযান কবিতাটি কোন কাব্য থেকে নেওয়া হয়েছে? বলাকা কোন ধরনের কাব্য? সবুজের অভিযান কবিতায় কবি কাকে আহ্বান জানিয়েছেন? উচ্চে তুলে নাচা কবি কাকে কি নাচাতে বলেছেন? খাঁচা খানা কোথায় দুলছে? চক্ষু কর্ণ দুইটি ডানায় ঢাকা কাদের সম্পর্কে কবি একথা বলেছেন? মাটির ছেলেরা কি চায় না? আসবে ছুটে বেগে কারা কোথা থেকে বেগে ছুটে আসবে? চিরকাল কি রইবে খাড়া? কি চিরকাল খাড়া থাকবে না? পথ কেটে যায় পথ কেটে কোথায় যাওয়ার কথা বলা হয়েছে? বিবাগী শব্দের অর্থ কি? পুঁথি পোড়োর কাছে পুঁথি পোড়ো কি? পথে চলার বিধি বিধান কি? অমর কাদের বলা হয়েছে? এ গেল এটা একের মান। একের মানের প্রশ্ন আবার বলছি, একের মানের যতগুলো প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে, অনেক প্রশ্ন আছে আবারও বলছি, কিন্তু এই প্রশ্নগুলো আমি নিয়ে এলাম তোমাদের কিছুটা দেখানোর জন্য। একের মানের প্রশ্নগুলো কিন্তু পূর্ণাঙ্গ বাক্যে উত্তর দেবে, ঠিক আছে? পূর্ণাঙ্গ বাক্যে উত্তর দিতে হবে, না হলে কিন্তু হবে না। আচ্ছা, তারপর প্রশ্ন আসে তিন ধরনের। একের মানের প্রশ্ন, তারপরে আসবে তিনের মানের প্রশ্ন। তিন মান তিন, এখানে ৬০ থেকে ৮০ শব্দের মধ্যে প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে। তো আমি এখানেও কয়েকটাই প্রশ্ন এনেছি। শিকল দেবীর ওই যে পূজা বেদী, এটা তিনের মান। এটা উদ্ধৃতিটির অন্তর্নিহিত ভাব ব্যাখ্যা করো। এখানেও আমি আবার উল্লেখ করছি, শিকল দেবীর ওই যে পূজা বেদী। এখানে তোমরা কি করবে? তোমরা ঠিক এই লাইনটার অর্থটা কেউ কেউ লিখে দাও, বা পুরো কবিতাটাই অনেকে লিখে দাও। না, এই লাইনটা কোন স্তবকে আছে, কবি কেন বলেছেন, সেটা আমাদের দেখতে হবে। আর তুমি একটু শুরুর যখন করবে, তখন কোন কবির কোন কবিতা বললে খুব ভালো হয়, লিখলে খুব ভালো হয়, সেভাবে লেখো। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সবুজের অভিযান কবিতা থেকে এই লাইনটি নেওয়া হয়েছে। তারপর উদ্ধৃতিটি তুমি ব্যাখ্যা করো তোমার নিজের মতো করে। দ্বিতীয় প্রশ্ন, রক্ত আলোর মদে মাতাল ভোরে, লাইনটির তাৎপর্য ব্যাখ্যা করো। চক্ষুকর্ণ দুইটি ডানায় ঢাকা, এই লাইনটির অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করো। চলতে ওরা চায় না মাটির ছেলে, আলোচ্য অংশে কবি কি বোঝাতে চেয়েছেন? লাগবে লড়াই মিথ্যা এবং সাচায়, পংক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। ভুলগুলো সব আনরে বাছা বাছা, কবির এই কথা বলার কারণ কি? আনরে টেনে বাধা পথের শেষে, উদ্ধৃতিটির তাৎপর্য ব্যাখ্যা করো। এখানে এই কয়েকটা তিনের মানের প্রশ্ন আমরা পেলাম। তো ১, ৩ পেলাম, আর আসবে ৬-এর মানের প্রশ্ন। সেটা কোনো চরিত্র আসতে পারে বা কবিতার মূল ভাব আসতে পারে, আবার এটা ভেঙে ভেঙেও আসতে পারে। তো যেরকম ভাবে আসবে প্রশ্ন বুঝে তোমরা উত্তরগুলো দেবে। কিন্তু আমি তোমাদের একটা রিকোয়েস্ট করব, তোমরা যে কোনো গল্প বা কবিতা লেখার সময় পরীক্ষায় লেখো আর নিজেরাই তৈরি করো প্রশ্নের উত্তর, তোমরা অবশ্যই কবি বা লেখকের নাম, মূল গ্রন্থ ওগুলো লিখবে। বাড়িতে যেমন একটা রুটিন রাখো তোমরা কখন কি পড়বে, বইয়ের টেবিলের সামনে প্রত্যেকটা কবিতা, প্রত্যেকটা গল্পের কি করবে?
কবি এবং লেখকের নাম লিখে লিখে তোমার সামনে টাঙিয়ে রাখবে। তাহলে কি হবে, তুমি সেগুলো রোজ দেখবে তো ভুলবে না। কারণ দেখা যায় কি, ছাত্রছাত্রীরা অনেক সময়, সবাই না, অনেক সময় কি করো তোমরা, কবি আর লেখকের মধ্যে গুলিয়ে ফেলছো, সেটা আর হবে না। এবার 6 মানের প্রশ্নটা একটু এটা যদি ভেঙে ভেঙে আসে তাহলে তো ক খ দিয়ে লিখবে, আর না হলে যদি ডাইরেক্ট আসে তো সেরকম ভাবে উত্তরটা লিখবে। আয় প্রমুক্ত আয় রে আমার কাঁচা, প্রমুক্ত কথার অর্থ কি? প্রমুক্তদের কাছে প্রত্যাশা কি? কবির এই প্রত্যাশার স্বরূপ ব্যাখ্যা করো। সেটা 1 + 2 + 3। আর দ্বিতীয় প্রশ্নটা, ঝড়ের মেঘে তড়িৎ তড়িৎ ভরা, তড়িৎ কি? ঝড়ের মেঘে তড়িৎ ভরা থাকে কিভাবে? উক্তিটি ব্যাখ্যা করো। এটা হবে মানটা হবে 1 + 4, দেওয়া হয়নি, 1 + 4। এখানে তাহলে আমরা কবিতাটা লাইন সবকিছু তো আমরা বুঝেছি সম্ভবত। যদি না বুঝে থাকো তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, আর আমি এখন প্রশ্নগুলো ধরে ধরে একটু বলছি তোমাদের। সবুজের অভিযান কবিতাটি কে লিখেছেন? কবি রবীন্দ্রনাথ ঠাকুর। সবুজের অভিযান কবিতাটি কোন কাব্য থেকে নেওয়া হয়েছে? সবুজের অভিযান কবিতাটি বলাকা কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। বলাকা কোন ধরনের কাব্য? বলাকা গতিবাদের কাব্য। সবুজের অভিযান কবিতায় কবি কাকে আহ্বান জানিয়েছেন? সবুজের অভিযান কবিতায় কবি সবুজ অবুজ নবীনদের আহ্বান করেছেন। উচ্চে তুলে নাচা, কবি কাকে কি নাচাতে বলেছেন? কবি নবীনদের পুচ্ছ তুলে নাচাতে বলেছেন। খাঁচাখানা দুলছে মৃদু হাওয়ায়, খাঁচাখানা কোথায় দুলছে? দুলছে মৃদু হাওয়ায়, আর তো কিছুই নড়ে না রে ওদের ঘরে, ওদের ঘরের দাওয়ায়, তাদের ঘরের বারান্দায়। চক্ষুকর্ণ দুইটি ডানায় ঢাকা, কাদের সম্পর্কে কবি এই কথা বলেছেন? প্রবীণদের সম্পর্কে কবি এই কথা বলেছেন। আসবে ছুটে বেগে, কারা কোথা থেকে বেগে ছুটে আসবে? রেগে তারা শয্যা ছেড়ে, শয়ন ছেড়ে তারা ছুটে আসবে। প্রবীণরা কারা কোথা থেকে বেগে ছুটে আসবে? চিরকাল কি রইবে খাড়া? কি চিরকাল খাড়া থাকবে না? কি চিরকাল খাড়া থাকবে না? শিকল দেবীর পূজা বেদী। তাই আমরা যখন একের মান যখন 21টা আছে, আমরা এইভাবে প্রশ্নগুলো যখন পড়ব, যখন কবিতাই হোক আর গল্পই হোক, খুব মনোযোগ দিয়ে পড়ব। এখন যে আমি ক্লাস করছি, আমার ছাত্রছাত্রীরা সামনে বসে আছো, তোমরা নিশ্চয় মনোযোগ দিয়েছো এবং সবগুলো প্রশ্নের উত্তর তোমরা পারছো, আমি বিশ্বাস করি। ঠিক আছে? আচ্ছা, আসবে ছুটে বেগে, কারা কোথা থেকে বেগে ছুটে আসবে হয়ে গেল। চিরকাল কি রইবে খাড়া, সেটাও হয়ে গেল। পথ কেটে যায়, পথ কেটে যায় অজানাদের দেশে, সে কোথায় যাওয়ার কথা বলা হচ্ছে? পথ কেটে অজানাদের দেশে, যেখানে যে দেশ সম্পর্কে আমি জানি না সে দেশের কথা বলা হচ্ছে। বিবাগী, বিবাগী শব্দের অর্থ হলো অনাসক্ত, কোনো ব্যাপারে যা কোনো আসক্তি থাকবে না। সে নবীনদেরকে কবি আহ্বান করেছেন বিবাগী কর, মনটাকে বিবাগী করা, অবাধ পানে, যেদিকে কোনো বাধা নেই, যেদিকে কোনো বাধা নেই, অবাধ পানে, অবাধ মানে কোনো বাধা নেই যেখানে, সেই দিকে বিবাগী করো তোমার মনটাকে, তোমার মনটাকে কি করো? অনাসক্ত করো।
পুঁথি পড়োর কাছে, পুঁথি পড়ার কাছে, পুঁথি পড়ো শব্দটার মানে কি? পুঁথি পড়া মানে বাস্তব পরিস্থিতিকে, নবীনদের কাজটা কি? নবীনদের কাজটা হলো গতানুগতিক পদ্ধতিতে যা চলে আসছে সেইটার পরিবর্তন করতে হবে। পরিবর্তন না করলে আমরা তো একই জায়গায় থেমে থাকবো। আমাদের উন্নতি দরকার, তো আমার সমাজের উন্নতির দরকার, আমার উন্নতির দরকার। প্রথমে আমাকে বুঝতে হবে যে এই গণ্ডির বাইরে আমাকে বেরোতে হবে। আমার উন্নতির দরকার, আমার সমাজের উন্নতির দরকার, তারপর আমার রাষ্ট্রের উন্নতির দরকার। তার জন্য সে শাস্ত্রীয় কিছু বিধি নিষেধ, বিধি নিয়ম, শাস্ত্রীয় কিছু বিধি নিয়ম, নিষেধ না, বিধি নিয়ম মেনে যদি চলে থাকি আমরা সেই যুগ থেকে, তাহলে আমার উন্নতি কি করে হবে? হ্যাঁ ঠিক আছে, এটা করব না, শাস্ত্রে লেখা, বইয়ে লেখা আছে, না না, সেই সম্পর্কে যদি প্রশ্ন করা হয়, হ্যাঁ যুক্তির মাধ্যমে যা করার সেটা করা যাবে, সেটা পুরনো হলেও করা যাবে, যুক্তি তর্কের মাধ্যমে যদি সেটা ঠিক হয়। কিন্তু যুক্তি তর্কের মাধ্যমে যদি দেখা যায় সেটা টিকছে না, সেই বিধিবিধান তো মানা প্রয়োজন নেই, তাহলে তো উন্নতি হবে না। সেজন্য পুঁথি পড়ার শব্দটা হলো বইয়ে লেখা, শাস্ত্রে লেখা বিধিবিধানগুলো যারা প্রতিষ্ঠা করতে চায়, বাস্তবে কি হবে, কি হতে চলছে, কি হলে আমার ভালো হবে, কি হলে আমার দেশের উন্নতি হবে, সেইটাই যদি না বুঝে, সেই ব্যাপারটাকে বলা হচ্ছে পুঁথি পড়া। পুঁথি পড়ো হলো এটা। পথে চলার বিধি বিধান কি? পথে চলার বিধি বিধানটা হলো পুঁথি পড়োর যে শাস্ত্রের বিধি মেনে পথ চলতে হয় সেইটাকেই বলা হচ্ছে পথ চলার পথে যে বিধি বিধানগুলো দেওয়া হয়েছে, সংস্কারাচ্ছন্ন, জরাজীর্ণ, যেটার মধ্যে স্থবিরতা আছে, সেই বিধি বিধানকে বলা হচ্ছে যে চলার পথে যে বিধি বিধানগুলো, পুঁথি পড়ার যে বিধি বিধানগুলো আছে সেইটাকে বলা হচ্ছে। অমর কাদের বলা হচ্ছে? অমর এখানে কবি অমর বলেছেন কাদের? নবীনদের। যুগে যুগে নবীন আসছে এবং তারা আমাদের সমাজের সেই পুরনো, দীর্ঘদিনের পুরনো, জরাজীর্ণ, সংস্কার যুক্ত অনেক কিছু পরিবর্তন করবেন, এ পরিবর্তনশীল সমাজকে উন্নত করবেন। তাই যুগে যুগে নবীনরা আসছে, নবীনদের দায়িত্ব অনেক বেশি। এইবার তিনের মানটা দেখো। শিকল দেবীর ওই যে পূজাবিধি উদ্ধৃতিটির অন্তর্নিহিত ভাব ব্যাখ্যা করো। তো আমি যে বললাম প্রথমে আমরা লিখব লাইনটি এরকম করে, ধরো পরীক্ষায় লিখব লাইনটা, বা লাইনটা তোমার যদি সময় কম থাকে তখন তুমি কি করবে, এই শিকল দেবী লিখে পূজাবিধি লিখে দাও, মাঝখানেরটা লিখতে হবে না। হ্যাঁ, তখন তুমি কি করবে, শিকল দেবীর ওই যে পূজাবিধি এটা লিখে তুমি সুন্দর করে লিখবে।
কি লিখলাম আমরা? লাইনটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সবুজের অভিযান কবিতা থেকে নেওয়া হয়েছে। তারপর আমি সেটার ব্যাখ্যা করব। এখানে শিকল দেবীর পূজাবেদী, এখানে কি বলা হয়েছে? শিকল দেবীর পূজাবেদী হলো, আমরা আবার কবিতাতে যাচ্ছি। শিকল দেবীর ওই যে পূজাবেদী চিরকাল কি রইবে খাড়া? বলছেন কবি, শিকল দেবীর যে পূজাবেদী, যে পূজাবেদীটা দেওয়া আছে, শিকল দেবী যেখানে আছেন, সেইটা কি সবসময় এভাবে খাড়া থাকবে? শিকল দেবী, শিকলের দেবী, শিকল দিয়ে বাঁধা, হ্যাঁ, বেঁধে রেখে এইভাবে পূজাবেদীটাকে চিরকাল এইভাবে খাড়া থাকবে, তার কোনো পরিবর্তন হবে না? তাই বলছেন কবি, পাগলামি তুই আয়রে দুয়ার ভেদি ঝড়ের মাতন, তুই দরজা ভেদ করে চলে আয় ঝড়ের মাতন, বিজয় কেতন নেড়ে অট্টহাস্যে আকাশখানা ফেরে, ভোলানাথের ঝোলাঝুলি ঝেড়ে ভুলগুলো সব আনরে বাছা বাছা। এখানে কবি কি বলছেন? যে শিকল দেবীর পূজা বেদীটা এইভাবে চিরকাল থাকতে পারে না, তারও একটা পরিবর্তন চাই। তার জন্য কবি কি আহ্বান করেছেন? সবুজের আহ্বান করেছেন যে তুই দরজা ভেদ করে চলে আয় ঝড়ের মতো। ঝড় যেভাবে আসে সেভাবে, তাকে যেন কেউ আটকাতে পারে না, সেইভাবে তুমি চলে এসো বিজয় কেতন নেড়ে অট্টহাস্যে, তোমার বিজয় পতাকা নেড়ে তুমি চলে আসো। এখানে দেখো দ্বিতীয় প্রশ্নটা হলো, রক্ত আলোর মদে মাতাল ভরে, লাইনটির তাৎপর্য ব্যাখ্যা করো। এখানে দেখো প্রথম স্তবকে আছে, রক্ত আলোর মদে মাতাল ভরে আজকে যে যায় বলে বলুক তোরে। রক্ত আলোর মদে মাতাল ভোর মানে রক্তিম আলোর মাতাল ভোরের উদ্দামতায় মেতে উঠবে কারা? নবীনরা। এখানে সেই রকমই আবার কবিতা, কবির নাম লিখে আমি তারপর লিখব এটা তাৎপর্যটা। হ্যাঁ, সেই প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দর, মানে পরীক্ষাতে নম্বরটাও খুব ভালো ওঠে। তোমরা সুন্দর করে করে লিখবে, বেশি কথা লিখতে হবে না। যে এই লাইনটার অর্থটা, ব্যাখ্যাটা, সেই ব্যাখ্যাটা করবে। লাইনটা একটু ভালো করে পরীক্ষাতেও পড়বে, পড়ে তারপর তুমি বুঝবে যে অর্থটা কি বলা হচ্ছে, এটাকে লিখবে। তাহলে রক্তিম আলোর মদে মাতাল ভরে, রক্তিম আলো নিয়ে কে ওঠে? সূর্য। আস্তে আস্তে সেই রক্তিম আভা তার এত তেজস্বিতায় ভরে যায়, তখন কিন্তু আস্তে আস্তে সূর্যের সেই যে রক্তিম আভাটা একটা তেজে পরিণত হয়। সেইটাকে কবি রক্তিম আলোর মদে মাতাল ভোর বলছেন। রক্তিম আলোর মাতাল ভোরের উদ্দামতায় মেতে উঠবে কারা? নবীনরা। তারা এইভাবে তারা তাদের কাজ করে যাবে, অন্যের কারোর কথা ওরা শুনবে না। তো সময় প্রায় শেষের পথে, আমি আর এক দুটো প্রশ্ন বলতে পারবো। চলতে ওরা চায় না মাটির ছেলে। 3 নম্বর প্রশ্নটা বলছি এখন। চক্ষু কর্ণ দুইটি ডানায় ঢাকা। চক্ষু কর্ণ কারা দুটি ডানায় ঢেকে রাখে? প্রবীণরা। তারা এই যে একটা নবীনরা যেভাবে একটা পরিবর্তন করতে চাইছে গতানুগতিকতার, সেটাকে তারা মানতে চায় না, সেটাকে তারা দেখতে চায় না, সেটাকে তারা শুনতে চায় না। তার জন্য তারা চোখ কান সব বন্ধ রেখে যেভাবে ছিল সেভাবেই থাকতে চায়। আচ্ছা, চলতে ওরা চায় না মাটির ছেলে। মাটি আমাদের মা, মাটিতে তারা পা ফেলতে চায় না। তারা মাটির থেকে একটু উঁচুতে কৃত্রিমভাবে বাঁশের মাচা বানিয়ে এখানে তারা বসে আছে, আর কোনো দিকে তারা নামতে চায় না। মাটিতে পা ফেলে হাঁটতে চায় না তারা। অন্যদের সঙ্গে মেলামেশা করে কিভাবে উন্নতি করতে পারবে সেদিকে তাদের কোনো হেলদোল নেই।
লাগবে লড়াই মিথ্যা এবং সাচায়। লড়াইটা কাদের মধ্যে লাগবে? মিথ্যা এবং সত্যির মধ্যে লাগবে। ভুলগুলো সব আনরে বাছা বাছা। যখন নবীনরা চলতে থাকে, সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে যখন তারা চলতে থাকে, মাঝে মাঝে কিছু ভুল হয়, সেগুলো ভুল না, সেগুলো পট পরিবর্তনের জন্য করতে হয়। তাই কবি বলছেন বাছা বাছা ভুলগুলোকে আনার জন্য। আনরে টেনে বাধা পথের শেষে। তারা কি বলছেন? যাতে আনরে টেনে বাধা পথের শেষে, যেদিকে প্রচলিত রীতিনীতির শেষ, যেদিকে বাধা, বয় চন্দ্রবিন্দু আকার, ধয় আকার, বাধা পথ। বই সবাই নিশ্চয়ই পেয়ে গেছো, বইটা দেখবে। বাধা, প্রচলিত রীতিনীতির শেষ যেখানে, আনরে টেনে বাধা পথের শেষে। উদ্ধৃতিটির তাৎপর্য ব্যাখ্যা করো। তাহলে আমরা এখানে 3-এর মান পর্যন্ত শেষ করলাম। 6-এর মানের 1 নাম্বারটা হলো আয় প্রমুক্ত। প্রমুক্ত কথার অর্থ হলো সম্পূর্ণ মুক্ত। তো তোমরা এই প্রশ্নগুলো দেখবে, আরো প্রশ্ন আছে সেগুলো দেখবে। আজকেই কবিতাটা পড়বে, এটা আমি তোমাদের সবাইকে বলছি। আজকে যদি কবিতাটা পড়ো বুঝে যাবে। আর কাল কাল করতে করতে যদি অনেক দিন পরে পড়ো, 2-3 দিন পরে পড়ো, অনেকটা ভুলে যাবে। তাই আজকেই পড়বে কবিতাটা, পড়ে প্রশ্নগুলোকে একটু দেখবে। এই প্রশ্নগুলো না, বইয়ে অনেক প্রশ্ন আছে, সেগুলো দেখবে। কোনো প্রশ্ন যাতে পরীক্ষায় মিস না হয় সেই কথাই আমি, সেটাই আশা রাখছি তোমাদের কাছে। তোমরা সবাই বুঝতে পেরেছো কবিতাটা, আমি আশা করছি। আর যদি কোনো জায়গা না বুঝে থাকো, যদি বোঝার কোনো অসুবিধা থাকে, আমার ফোন নাম্বার নেবে, নিয়ে আমাকে ফোন করতে পারো, বা যে যার স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করতে পারো। ঠিক আছে? আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই পরিস্থিতিতে আত্মসচেতন থাকবে, নিজেকে কিভাবে সুস্থ রাখা যায়, তারপর সমাজকে কিভাবে সুস্থ রাখা যায়, সবকিছু তোমাদের দেখতে হবে। নবীন প্রজন্ম, তোমাদের কাছে আমাদের অনেক আশা। সবাই ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে, সঙ্গে পড়াশোনা করতে হবে। আমাদের থেমে থাকলে চলবে না, আমরা কিন্তু পড়াশোনাটা চালিয়ে যাব।